রেজোন্যান্স ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে ইম্পর্টেন্ট বিষয়টার উপর আমরা আলোচনা করব, অর্গানিক কেমিস্ট্রির বা বেসিক অর্গানিক কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট পার্ট, রেজোন্যান্সের মতো ইম্পর্টেন্ট একটা টপিক, হাইপার কনজুগেশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আজকে ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হাইপার কনজুগেশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। প্রথমে আমরা এই হাইপার কনজুগেশন কি, তার ফিচার্সগুলো বা বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব। প্রথমত আমরা বলবো এটা একটা পার্মানেন্ট এফেক্ট। আমরা পড়েছি আগে রেজোন্যান্স যেমন একটা পার্মানেন্ট এফেক্ট, তেমন হাইপার কনজুগেশনটাও একটা পার্মানেন্ট এফেক্ট। ইট ইজ অলসো নোন অ্যাজ সিগমা পাই কনজুগেশন। মানে কি? মানে হচ্ছে এখানে প্রথমবার আমরা দেখব যে সিগমা বন্ধন রেজোন্যান্সে অংশগ্রহণ করে। এর আগে আমরা দেখেছি পাই বন্ধন, লোন পেয়ার এরা রেজোন্যান্সে অংশগ্রহণ করে। এই প্রথমবার আমরা দেখব সিগমা বন্ধন রেজোন্যান্সে অংশগ্রহণ করে। সিগমা বন্ধন পাই বন্ধনের সঙ্গে বা ভ্যাকান্ট পি অরবিটালের সঙ্গে রেজোন্যান্সে অংশগ্রহণ করে, এই জন্য এটাকে আমরা বলি সিগমা পাই কনজুগেশনও বলে থাকি। নেক্সট, ইট ইজ এ স্পেশাল টাইপ অফ রেজোন্যান্স হোয়ার সিগমা বন্ড ইলেকট্রনস পার্টিসিপেট। এখনই বললাম যে প্রথমবার আমরা দেখব রেজোন্যান্সে আমরা পাই বন্ডকে বা লোন পেয়ারকে অংশগ্রহণ করতে দেখেছি, প্রথমবার আমরা দেখব যে সিগমা বন্ধন রেজোন্যান্সে অংশগ্রহণ করছে, তাই এটাকে বলা হচ্ছে স্পেশাল টাইপ অফ রেজোন্যান্স। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ইট ইজ অলসো নোন অ্যাজ বেকার-নাথান এফেক্ট। বেকার-নাথান এফেক্ট দুইজন সায়েন্টিস্ট যারা আবিষ্কার করেছেন এই এফেক্টটা, বেকার এবং নাথান, এই দুজন সায়েন্টিস্টের নাম অনুসারে এই এফেক্টটার আরও একটা নাম দেওয়া হয়েছে বেকার-নাথান এফেক্ট। এছাড়া আরও একটা বৈশিষ্ট্য আমরা দেখব যে এই এফেক্টটাকে বলা হয় নো বন্ড রেজোন্যান্স। এটাকে বলা হয় নো বন্ড রেজোন্যান্স। কেন, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই হাইপার কনজুগেশনের ডেফিনেশনটা কি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হাইপার কনজুগেশন? দ্য কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস অফ CH সিগমা বন্ড। এখানে CH সিগমা বন্ডটাই ট্রান্সফার করবে, এবং বিশেষ একটা দুটো ক্ষেত্র আছে যেখানে কার্বন কার্বন সিগমা বন্ড ট্রান্সফার করে, সেটা হয়তো তোমরা খুব একটা জানো না, সে স্পেশাল কেসগুলো আমরা দেখাবো। CH সিগমা বন্ড টুয়ার্ডস পাই বন্ড অর পজিটিভ চার্জ অর ফ্রি ইলেকট্রন। তাহলে কোথায় কোথায় ট্রান্সফার করতে পারে? পাই বন্ডের সঙ্গে কনজুগেশন হতে পারে, পজিটিভ চার্জের সঙ্গে কনজুগেশন হতে পারে, অথবা ফ্রি ইলেকট্রন অর্থাৎ ফ্রি র্যাডিক্যালের সঙ্গে কনজুগেশন হতে পারে। যদি এইরকম কনজুগেশন হয় সিগমা বন্ডের, তাহলে তাকে আমরা বলবো হাইপার কনজুগেশন এফেক্ট বা এইচ এফেক্ট। এই এইচ এফেক্টটা দু ধরনের হয় না, যেমন ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই মাইনাস আই, ইলেকট্রোমেরিক এফেক্ট প্লাস ই মাইনাস ই, রেজোন্যান্স এফেক্ট প্লাস আর মাইনাস আর। বাট এইচ এফেক্ট কখনো প্লাস এইচ মাইনাস এইচ হয় না। এইচ এফেক্ট শুধু এইচ হয় বিকজ এখানে সবসময় ইলেকট্রন ডোনেট করা হয়, কখনো ইলেকট্রন উইথড্র করা হয় না। এটা সবসময় ইলেকট্রন ডোনেটিং এফেক্ট, কখনোই ইলেকট্রন উইথড্র করা হয় না, ইলেকট্রন ডোনেটিং এফেক্ট। এবার আমরা দেখব কোন কোন কন্ডিশনে বা কীরকম সিচুয়েশনে অনুর মধ্যে থাকলে হাইপার কনজুগেশন হতে পারে, সেটা ভালো করে দেখে না যাক। মানে মূলত এই সিচুয়েশনটা থাকলে হাইপার কনজুগেশন হয়, সেটা হচ্ছে, আমি সিচুয়েশনটা একটু এভাবে ব্যাখ্যা করি যে ধরো এখানে একটা কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড আছে, আর পাশের কার্বনে বা নাইট্রোজেনে বা অক্সিজেনে একটা পি অরবিটাল আছে। এই পি অরবিটালটা, এই যে পি অরবিটালটা, এই পি অরবিটালটা ভ্যাকান্ট হতে পারে। কখন হবে? যখন কার্বোক্যাটায়ন। এই পি অরবিটালটা হাফ ফিল্ড হতে পারে যখন ফ্রি র্যাডিক্যাল বা পাই বন্ড করবে ওই কার্বনটা। বাট ওই পি অরবিটালটা ফুলফিল্ড হলে হবে না। যদি ওই পি অরবিটালটা ফুলফিল্ড হয় তাহলে কিন্তু হাইপার কনজুগেশন হবে না, অর্থাৎ কার্বো অ্যানায়নের ক্ষেত্রে হাইপার কনজুগেশন হবে না। কার্বো অ্যানায়নের ক্ষেত্রে নো এইচ এফেক্ট। নো এইচ এফেক্ট। তাহলে এই যদি সিচুয়েশন থাকে তবেই একমাত্র হাইপার কনজুগেশন হবে। এই কার্বনটা
নর্মালি sp3 হাইব্রিডাইজড হয়, নর্মালি sp3 হাইব্রিডাইজড হয়। এই কার্বনটা হাইব্রিডাইজেশন নর্মালি sp2 হয়, তবে ওর একটা পি অরবিটাল থাকার সুযোগ রয়েছে, sp2 হাইব্রিডাইজড হয়। এটা কার্বন হতে পারে তার কোনো মানে নেই, নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, একটা পি অরবিটাল থাকলেই হবে, ঠিক আছে। তাহলে কিভাবে এখানে ওভারল্যাপিংটা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কার্বনটাকে, এটাকে আমরা ফাংশনাল কার্বন মনে করে এই কার্বনটাকে আমরা বলবো দিস ইজ আলফা কার্বন, এবং এখানে আমরা বলবো এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। হাইপার কনজুগেশনের অন্যতম শর্ত হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট। অ্যাটলিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট, নাহলে কিন্তু হাইপার কনজুগেশন হবে না, নাহলে হাইপার কনজুগেশন হবে না। এবার একটা বড় প্রশ্ন আমাদের সামনে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে কোন কোন কন্ডিশনে হাইপার কনজুগেশনটা হবে বা কিভাবে হাইপার কনজুগেশনটা হয়। আচ্ছা, আমরা জানি পাই অরবিটাল মানে পাই বন্ধন কী করে তৈরি হয়, পাই বন্ড, পাই বন্ড না দুটো পি অরবিটাল, সাপোজ এই একটা পি অরবিটাল, এই একটা পি অরবিটাল, এরা ওভারল্যাপিং করতে পাই বন্ড তৈরি করে, এই দুটো পি অরবিটাল ওভারল্যাপিং করে পাই বন্ড তৈরি করে। এখন আইদার দুজনকেই পি এক্স হতে হবে, অথবা দুজনকেই পি ওয়াই হতে হবে, অথবা দুজনকেই পি জেড হতে হবে। পি এক্স পাই বন্ড তৈরি করতে পারে, পি ওয়াই পাই বন্ড তৈরি করতে পারে, পিজেড সাধারণত সিগমা বন্ড তৈরি করে। আমরা ধরে নিই প্রথম যেটা যে অরবিটালটা সিগমা বন্ধনে অংশগ্রহণ করে সেটা হচ্ছে পিজেড অরবিটাল। বাট পিএক্সের সঙ্গে পি ওয়াইয়ের নো পাই বন্ড ফরমেশন। কেন হচ্ছে না, কেন, হোয়াই, কোশ্চেনটা হচ্ছে কেন। কারণটা হচ্ছে পিএক্স এবং পি ওয়াই দুজন আলাদা অ্যাক্সিস বরাবর আছে, অর্থাৎ তারা সেম প্লেনে নেই, দে আর প্রেজেন্ট ইন ডিফারেন্ট প্লেন। দুটো ভিন্ন তলে যদি দুটো অরবিটাল থাকে তাহলে তাদের মধ্যে ওভারল্যাপিং হওয়ার কোনো সম্ভাবনা নেই, ফলে তারা কখনো বন্ড তৈরি করতে পারবে না। তাহলে বন্ড ফরমেশনের কন্ডিশনটা কি, দুটো অরবিটালকে সেম প্লেনে থাকতে হবে বা অ্যাটলিস্ট প্লেনের কাছাকাছি থাকতে হবে। যদি এমনটাও হতে পারে যে এই প্লেন আছে, কেউ একটু ইনক্লাইন্ড ফর্মে থাকলো, তাহলেও হতে পারে প্লেনের কাছাকাছি। কিন্তু এমনটা কখনো হতে পারে না যে একজন কোনো একটা তলে আছে আর একজন অন্য তলে আছে, তাহলে সেখানে পাই বন্ড হবে বা ওভারল্যাপিং হবে। তাহলে পাই বন্ধনের একটা কন্ডিশন হচ্ছে বা বন্ধন তৈরি করার একটা কন্ডিশন হচ্ছে দে মাস্ট বি লাই ইন সেম প্লেন অর নিয়ারার টু সেম প্লেন, তবেই তারা বন্ড ফরমেশন করতে পারবে বা ওভারল্যাপিং করতে পারবে। প্রোপিন অণুর ক্ষেত্রে হাইপার কনজুগেশনের ঘটনাটা খুব ভালো ব্যাখ্যা করা যায়। তার আগে আমরা দেখে নিই যে নর্মালি কার্বন কার্বন এক বন্ধনে বন্ধন দৈর্ঘ্য কত হয়। আমাদের জানা আছে এটা 1.54 অ্যামস্ট্রং হয়, আর কার্বন কার্বন দ্বিবন্ধনে বন্ধন দৈর্ঘ্য হয় 1.34 অ্যামস্ট্রং। দিজ আর এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু, এটাও এক্সপেক্টেড, এটাও এক্সপেক্টেড। বাট ইন রিয়েলিটি এই বন্ধন দৈর্ঘ্যটার মান হয়ে যাচ্ছে 1.49 অ্যামস্ট্রং, কমে গেল। আর এই বন্ধন দৈর্ঘ্যটার মান হয়ে যাচ্ছে 1.36 অ্যামস্ট্রং, অর্থাৎ বেড়ে গেল। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। প্রশ্ন হচ্ছে, আমরা জানি বন্ড লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার, এটা আমাদের ইউনিভার্সাল রুল যে বন্ড লেন্থ বাড়বে যদি বন্ড অর্ডার কমে, আর বন্ড লেন্থ কমবে যদি বন্ড অর্ডার বাড়ে। এখানে আমরা কি দেখছি, বন্ড লেন্থ কমে গেল, তার মানে বন্ড অর্ডার বেড়ে গেছে। অর্থাৎ প্রকৃতপক্ষে যাকে আমরা এক বন্ধন ভাবছি সেটা এক বন্ধন নয়, তার বন্ড অর্ডার একের থেকে বেশি। আর এখানে বন্ড অর্ডার, এই বন্ড লেন্থ বেড়ে গেল, তার মানে কেন বাড়লো, কারণ বন্ধন মানে বন্ড অর্ডার নিশ্চয়ই 2-এর থেকে কম, বন্ড অর্ডার কমে গেলে বন্ধন দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে এটাকে আমরা কি করে এক্সপ্লেন করব, এই অ্যানোম্যালিটা অর্থাৎ যা এক্সপেক্টেড ভ্যালু তার থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা ডিফারেন্ট কেন হলো, এটাকে আমরা কী করে এক্সপ্লেন করব।
এইটাকে এক্সপ্লেন করবো আমরা হাইপার কনজুগেশনের সাহায্যে। হাইপার কনজুগেশন হওয়ার জন্য কী চেয়েছিলাম আমরা, কন্ডিশনটা কী ছিল, কন্ডিশনটা দেখো আমরা কি বলেছিলাম, হাইপার কনজুগেশন হতে গেলে কী হতে হবে না, একটা আলফা হাইড্রোজেন অ্যাটলিস্ট একটা থাকতে হবে। এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে, এবং সেই sp3 কার্বনটা যে কার্বনটা sp3 হাইব্রিডাইজড, এই কার্বনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনের p অরবিটাল আছে, এই যে CH ডাবল বন্ড CH2, এই কার্বনটায় পাই বন্ড আছে। তাহলে সিগমা বন্ড, এই যে এটা সিগমা বন্ড কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, আর এখানে পাই বন্ড আছে। সিগমা বন্ডের ইলেকট্রন পাই বন্ডের দিকে সরণ করতে পারে, পজিটিভ চার্জের দিকে সরণ করতে পারে, বা ফ্রি র্যাডিক্যালের দিকে সরণ করতে পারে। এই জায়গাটায় আমরা দেখব, আমি আগে এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারগুলো আঁকবো, তারপর কেমনভাবে হাইপার কনজুগেশন হয় সেটাও ব্যাখ্যা করব। ঠিক আছে, কেমনভাবে হাইপার কনজুগেশন সেটা ব্যাখ্যা করব। তাহলে দেখা যাক কী হচ্ছে। এই যে সিগমা বন্ধনটা আছে, এই বন্ধনটা এখানে পড়লো, এইটা এর মাথায় উঠলো। ঠিক আছে, এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, অর্থাৎ ওর p অরবিটাল আছে, আর এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড, এটাকে আমরা বলবো আলফা কার্বন। আর এই হাইড্রোজেনগুলো যেগুলোকে আমি গোল্লা পাকালাম, দিস আর আলফা হাইড্রোজেন। আমাদের একটা আলফা হাইড্রোজেন দরকার ছিল মিনিমাম, এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে। সো হোয়াট উইল হ্যাপেন না, এই কার্বনের সঙ্গে এই হাইড্রোজেনের বন্ড আছে, এই হাইড্রোজেনের এই মুহূর্তে কোনো বন্ড নেই, এখানে বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড তৈরি হলো, আর এই কার্বনটা মাইনাস হয়ে গেল। যেভাবে এই হাইড্রোজেনটা রেজোন্যান্সে অংশগ্রহণ করলো সিগমা বন্ডের হাইড্রোজেনটা, ঠিক একই রকমভাবে পরের হাইড্রোজেন দুটো সিগমা বন্ডের রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারে। তাহলে আমরা আর কি দেখতে পারি না, এটা H+ হতে পারে, এই একটা বন্ড CH2-, আবার আমরা দেখতে পারি যে এদিকেও রেজোন্যান্স হতে পারে, অর্থাৎ এই হাইড্রোজেনটা থাকলো, এই হাইড্রোজেনটা প্লাস হলো, এবং এখানে একই রকমভাবে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। এই যে 4টে গঠন আমরা পেলাম, 1 নাম্বার গঠন, 2 নাম্বার গঠন, 3 নাম্বার গঠন, 4 নম্বর গঠন। আমরা যদি 4টে গঠনের হাইব্রিড আঁকতে চাই, তাহলে হাইব্রিড আঁকার নিয়ম তোমরা জানো, যদি না জেনে থাকো তাহলে আমার আগের যে দুটো ভিডিও আছে রেজোন্যান্সের উপর, সেগুলো অবশ্যই দেখবে। সেখানে আমরা দেখব যে অ্যাকচুয়াল রেজোন্যান্স হাইব্রিডটা কী দাঁড়াচ্ছে, CH2। এই হাইড্রোজেনটা একবার এক বন্ধন, এই 3বার এক বন্ধন, একবার কোনো বন্ড নেই, তাহলে এখানে এক আর নেই, এই মাঝামাঝি আছে, তাহলে এখানে একটা পার্সিয়াল বন্ড হবে। ঠিক একই রকমভাবে এই হাইড্রোজেনের সঙ্গে একটা পার্সিয়াল বন্ড হবে, এবং এই হাইড্রোজেনের সঙ্গে একটা পার্সিয়াল বন্ড আছে। এই কার্বনের সঙ্গে পাশে কার্বনটা কখনো এক বন্ধন কখনো দ্বিবন্ধন, তাহলে পার্সিয়াল বন্ড হবে, এবং তারপরে কার্বনের মধ্যেও কখনো এক বন্ধন কখনো দ্বিবন্ধন, তাহলে পার্সিয়াল বন্ড হবে। এবার এই হাইড্রোজেনটা একবার প্লাস হয়েছে, তার জন্য একে বলবো আমরা ডেল প্লাস। এই হাইড্রোজেন একবার প্লাস হয়েছে, তাকে বলবো ডেল প্লাস। এই হাইড্রোজেনটাও একবার প্লাস, তাকে বলবো ডেল প্লাস। এই কার্বনটা 3বার মাইনাস হয়েছে, 4টে গঠনে 3বার মাইনাস, তাহলে 3-4 ডেল্টা মাইনাস। এ একবার প্লাস হয়েছে বলে 1-4 ডেল্টা প্লাস, এটাও 1-4 ডেল্টা প্লাস, এবং এটাও 1-4 ডেল্টা প্লাস। অর্থাৎ কি দেখলাম, হাইড্রোজেনগুলোর যে ইলেকট্রনের অভাব হলো, 3টে হাইড্রোজেনের 1-4 অংশ করে ইলেকট্রনের যে অভাব হলো, সেই ইলেকট্রন ক্লাউডটা এই শেষ কার্বনের 3-4 ডেল মাইনাস করে জমা হয়েছে। এইবার যদি আমরা রেজোন্যান্স হাইব্রিডটা ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা কি দেখব না, আমরা দেখতে পাবো যে কার্বন সাপোজ আমি যদি নাম্বারিং করি, যে এইটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। 2 নম্বর আর 3 নম্বর কার্বনের যে বন্ড অর্ডার, কার্বন 2 আর কার্বন 3, এটার বন্ড অর্ডার অ্যাকচুয়ালি 1-এর থেকে বেশি। সো বন্ড লেন্থ
একের থেকে বেশি হলে বন্ড লেন্থ কী হবে, কমে যাবে, বন্ড লেন্থ লেস দেন 1.54 হবে, এবং তাই হয়েছে। বন্ড লেন্থের ভ্যালু কত, 1.49 অ্যামস্ট্রং। ঠিক একই রকমভাবে কার্বন 1 কার্বন 2 এরও বন্ড অর্ডার অ্যাকচুয়ালি 2-এর থেকে কম। পার্সেল বন্ড আছে, আংশিক দ্বিবন্ধন আছে, 2-এর থেকে কম, তাহলে বন্ড লেন্থ কী হবে, 1.34 থেকে 1.34 থেকে বেশি হবে, গ্রেটার দেন অ্যাকচুয়ালি বন্ড লেন্থের মান কত, 1.36 অ্যামস্ট্রং। তাহলে এই যে ঘটনাটা আমরা ব্যাখ্যা করতে পারলাম, কী দিয়ে ব্যাখ্যা করলাম, হাইপার কনজুগেশন দিয়ে। এবার প্রশ্নটা হচ্ছে যে এখানে হাইপার কনজুগেশনটা কীভাবে হলো, সিগমা বন্ধনটা কি পাই বন্ধনের এই পাই অরবিটাল বা পি অরবিটালের সঙ্গে সেম প্লেনে ছিল, দেখার বিষয়। দেখব আমরা, দেখা যাক কীভাবে সিগমা বন্ধনটা সেম প্লেনে ছিল। আচ্ছা, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, ধরো এই কার্বন কার্বন ডাবল বন্ড, এর সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, সাপোজ এখানে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন আছে, আর এখানে এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড, এই কার্বন, এই একটা বন্ড, এই একটা বন্ড। এখন দেখা যাক এই কার্বন দুটো হচ্ছে sp2 হাইব্রিডাইজড। আচ্ছা, আমরা কাজ করি, এই হাইড্রোজেনগুলোকে প্ল্যানার করে দিই, অসুবিধা নেই, এই হাইড্রোজেনগুলোকে আমরা প্ল্যানার করে দিই, কোনো সমস্যা নেই, এই হাইড্রোজেনগুলো আমরা প্ল্যানার করে দিলাম। হলো। এখন এই কার্বনের সঙ্গে এই কার্বনের যে পি অরবিটালটা আছে, এই কার্বনের যে পি অরবিটালটা আছে, এরা তলের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন। আচ্ছা, এই কার্বনের সিএইচ, এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড, তাহলে sp3 হাইব্রিডাইজড মানে কি, 4টে sp3 তৈরি হয়, 3টে sp3 একটা, 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে, একটা কার্বনের সঙ্গে একটা করেছে, এইটা তার মানে কি বন্ড, sp3 sp2 সিগমা বন্ড, কারণ এই কার্বনের sp3 আর এই কার্বনের sp2 এরা ওভারল্যাপিং করে সিগমা বন্ড তৈরি করেছে। কার্বনের সঙ্গে আরেকটা হাইড্রোজেন যে sp3 বন্ডটা আছে, সেই sp3 বন্ডটা, একটা sp3 বন্ডকে আমরা কেমনভাবে দেখাতে পারি, ছোট্ট একটা sp3 বন্ড, এটা একটা sp3 অরবিটাল। তাহলে এই কার্বনের যে sp3 অরবিটালটা আছে, এই হাইড্রোজেনের s অরবিটালের সঙ্গে ওভারল্যাপিং করে সিগমা বন্ড তৈরি করেছে, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড। এটাকে আমরা H লিখছি, এটা হাইড্রোজেন, আর এটা sp3 হাইব্রিডাইজড, এখানে দুটো ইলেকট্রন আছে। এখন কোনো একটা বিশেষ ক্ষেত্রে সিঙ্গেল বন্ড যদি রোটেশন করতে পারে, এদের মধ্যে ওভারল্যাপিং করে পাই বন্ড তৈরি হয়েছিল। কোনো একটা বিশেষ অবস্থায় যখন এই কার্বন হাইড্রোজেন সিগমা বন্ডটা এই পি অরবিটালগুলোর সঙ্গে সেম প্লেনে, মূলত এই পি অরবিটালের সঙ্গে যদি সেম প্লেনে চলে আসে, বা অ্যাটলিস্ট প্লেনে কাছাকাছি চলে আসে, তাহলে এদের মধ্যে ওভারল্যাপিং হতে পারে। এই যে কনজুগেশন, এই কনজুগেশনটাকে আমরা বলছি সিগমা পাই কনজুগেশন, এখানেও ওভারল্যাপিং হতে পারে। আমি জাস্ট এই ওভারল্যাপিংটা দেখানোর জন্য অনেকগুলো লাইন দিলাম। এইটাকে আমরা বলছি সিগমা পাই কনজুগেশন। কখন সম্ভব এই সিগমা পাই কনজুগেশন, যদি এই sp3s অরবিটালটা, মানে এই যে বন্ড, এই যে বন্ড, এখানে দুটো ইলেকট্রন আছে, এটাকে আমি এবার দেখাই যে এখানে দুটো ইলেকট্রন আছে, এই sp3s অরবিটালটা, এটা হাইড্রোজেনের s অরবিটাল আর কার্বনের sp3 অরবিটাল, এই sp3s অরবিটালটা যখন ঠিক এই p অরবিটালের সঙ্গে প্রায় সেম প্লেনে বা কাছাকাছি প্লেনের কাছাকাছি অবস্থানে চলে আসবে, তখন তাদের মধ্যে একটা ওভারল্যাপিং সম্ভব। ঠিক একই রকমভাবে ফ্রি রোটেশন যেতে পসিবল, তাহলে এই হাইড্রোজেনটাও কখনো ঘুরে গিয়ে সেম প্লেনে আসতে পারে, এই হাইড্রোজেনটাও কখনো ঘুরে গিয়ে সেম প্লেনে আসতে পারে। সুতরাং তারাও তোমার হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করবে এবং আমরা একাধিক পাই বন্ড দেখতে পাবো। এবার এখানে একটা কথা বলা যায়, এই যে হাইপার কনজুগেশন নো বন্ড রেজোন্যান্স কেন বলা হয়, দেখো
এই যে 2 নম্বর বা 3 নম্বর গঠন, এই 2 নম্বর বা 3 নম্বর গঠনে বা 4 নম্বর গঠনে 2 নম্বর গঠনে এই হাইড্রোজেনটার সঙ্গে কার্বনের কোনো বন্ড নেই, 3 নম্বর গঠনে এই হাইড্রোজেনটার সঙ্গে কার্বনের কোনো বন্ড নেই, 4 নম্বর গঠনে এই হাইড্রোজেনের সঙ্গে এই কার্বনের কোনো বন্ড নেই। তাহলে কি হাইড্রোজেনগুলো ফ্রি, H+ অ্যাসিডিক বেরিয়ে চলে যাবে? তা নয় কিন্তু। কারণ হচ্ছে অণুর প্রকৃত গঠন কোনটা? রেজোন্যান্স হাইব্রিড। রেজোন্যান্স হাইব্রিড বলছে ওই হাইড্রোজেনগুলো ফ্রি না, ওই হাইড্রোজেনগুলোর সঙ্গে কার্বনের পার্সিয়াল বন্ড আছে বা আংশিক বন্ধন আছে। সুতরাং ওরা ফ্রি নয় যে ওরা H+ রূপে বেরিয়ে চলে যাবে। তাহলে যেহেতু রেজোনেটিং স্ট্রাকচারগুলোর মধ্যে কোথাও না কোথাও কার্বন হাইড্রোজেন কোনো বন্ড নেই, তাই এই ধরনের রেজোন্যান্সকে আমরা বলি নো বন্ড রেজোন্যান্স। নো বন্ড রেজোন্যান্স কেন বলে বোঝা গেল? সিগমা বন্ধনের সঙ্গে পাই বন্ধনের কনজুগেশন হয় বলে এটাকে আমরা বলি সিগমা পাই কনজুগেশন, সেটাও বোঝা গেল। বেকার নাথান এফেক্ট কেন বলেন? দুজন সায়েন্টিস্ট যারা আবিষ্কার করেছেন তাদের নাম অনুসারে, এটার কোনো এক্সপ্লেনেশন নেই। হলো। এবার কার্বোক্যাটানের সঙ্গে কীভাবে হাইপার কনজুগেশন অংশন করে, একই রকমভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। কার্বোক্যাটানের সঙ্গে কীভাবে অংশন করে না, কার্বোক্যাটানের সঙ্গে অংশগ্রহণ করার সময় আমরা একই রকমভাবে বলতে পারি যে এই কার্বনটা যেটা sp2 হাইব্রিডাইজড কার্বোক্যাটায়ন, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন। এই কার্বনটা প্লাস পজিটিভ চার্জ, আর এর সঙ্গে একটা sp3 হাইব্রিডাইজড কার্বন আছে, মানে আমরা ইথাইল কার্বোক্যাটায়নটা নিচ্ছি। এ sp2 হাইব্রিডাইজড মানে ওর একটা পি অরবিটাল খালি আছে, আর এ হচ্ছে sp3 হাইব্রিডাইজড। তাহলে sp3 হাইব্রিডাইজড কার্বনে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকতে হবে, এখানে 3টে হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন। আর একটা আমরা দেখাচ্ছি কোন বন্ডটা না, কার্বনের sp3 অরবিটালের সঙ্গে ছোট্ট লোবটা, তার সঙ্গে হাইড্রোজেনের s অরবিটাল, এখানে 2টো ইলেকট্রন আছে। আর এই কার্বনে কোন অরবিটালটা খালি আছে? পি অরবিটালটা পুরো ভ্যাকান্ট আছে, এর পি অরবিটাল ভ্যাকান্ট, পি অরবিটাল পুরোপুরি খালি আছে। তাহলে এই জায়গাতে এই সিগমা বন্ধনের সঙ্গে এই পি অরবিটালের ওভারল্যাপিং হয়ে নতুন পাই বন্ধন তৈরি হবে। এইটাকে আমরা বলছি যে পি অরবিটাল, যে পি অরবিটালটা খালি অর্থাৎ পজিটিভ চার্জের সঙ্গে সিগমা বন্ধনের একটা কনজুগেশন তৈরি হলো। ঠিক আছে, এটা হতে পারে, ফ্রি রেডিক্যালের সঙ্গে হতে পারে। তাহলে হাইপার কনজুগেশন এভাবে ঘটবে। হাইপার কনজুগেশন দিয়ে আমরা অণুর স্থায়িত্ব, বিশেষ করে অ্যালকিনের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারবো, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারবো, ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারবো। তবে কার্বো অ্যানায়নের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারবো না, কারণ কার্বো অ্যানায়নে কোনো পি অরবিটাল নেই, অক্টেট ফিল আপ হয়ে আছে, কার্বো অ্যানায়নের কোনো পি অরবিটাল নেই। এবার আমরা হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশনগুলো দেখব, যে আমরা কিভাবে বিভিন্ন যৌগের ক্ষেত্রে বা বিভিন্ন সিচুয়েশনে আমরা হাইপার কনজুগেশনকে অ্যাপ্লাই করতে পারি। প্রথম হচ্ছে স্টেবিলিটি অফ অ্যালকিনস, অর্থাৎ অ্যালকিনের স্টেবিলিটি হাইপার কনজুগেশন দ্বারা কিভাবে অ্যাফেক্টেড হয়। প্রথম ইথিলিন, এটা আমাদের সবথেকে সিম্পলেস্ট অ্যালকিন ইথিলিন, এর থেকে ছোটো অ্যালকিন আর হয় না। তাহলে ইথিলিনে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বা আলফা হাইড্রোজেন একটাও নেই, কারণ দুটো কার্বনই sp2 হাইব্রিডাইজড, এরা দুজনই sp2 হাইব্রিডাইজড। ফলে এখানে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বা আলফা হাইড্রোজেন একটাও নেই। সো আলফা হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 0। যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে তার থেকে একটা বেশি হাইপার মানে রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে। তোমরা একটু দেখে নাও, আগের গঠনটা যদি তোমরা দেখো, আমরা যেখানে এই জায়গাটা করেছিলাম 3টে আলফা হাইড্রোজেন ছিল বলে মোট 4টে গঠন পাওয়া গেছিলো, 1, 2, 3, 4টে। আমরা এটা জানি, রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হবে স্টেবিলিটি তত বেশি হবে। এখানে আলফা হাইড্রোজেন কটা? তাহলে এটা sp2 হাইব্রিডাইজড কার্বন, এর পাশের এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড, সুতরাং এই কার্বনটা আলফা কার্বন। তাহলে আলফা হাইড্রোজেন আছে এখানে 3টে। সো রেজোনেটিং স্ট্রাকচার সম্ভব হচ্ছে 4টে। ঠিক একই রকমভাবে পরের বিউট টুইনে আলফা কার্বন হচ্ছে 2টো আছে, সো আলফা হাইড্রোজেন আছে 6টা, রেজোনেটিং স্ট্রাকচার আমরা আঁকতে পারবো 7টা। এই কম্পাউন্ডটাই আলফা কার্বন এবং আলফা কার্বন। তোমরা জানো কার্যকরী গ্রুপে পাশে কার্বনগুলোকে আলফা কার্বন বলা হয়, তাহলে এগুলো আলফা কার্বন। সো এখানে আলফা হাইড্রোজেন আছে মোট 9টা, রেজোনেটিং স্ট্রাকচার সম্ভব 10টা। এই যৌগটাতে আলফা কার্বন আছে মোট 4টে আলফা কার্বন, অর্থাৎ sp2 কার্বনের পাশের sp3 হাইব্রিডাইজড কার্বনগুলো। এখানে আলফা হাইড্রোজেন আছে 12টা, সুতরাং রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে পারবো আমরা 13টা।
যার রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হবে তার স্টেবিলিটি তত বেশি হবে। এই সিম্পল রুলে বা আমরা বলবো যত হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বেশি হবে তার স্টেবিলিটি তত বেশি হবে। সুতরাং ইথিলিনের থেকে প্রপিনের স্টেবিলিটি বেশি, তার থেকে বিউট-টুইনের স্টেবিলিটি বেশি, তার থেকে 2-মিথাইল বিউট-টুইনের স্টেবিলিটি বেশি, তার থেকে 2,3-ডাইমিথাইল বিউট-টুইনের স্টেবিলিটি আরও বেশি। তাহলে খুব ইজিলি অ্যালকিনের স্টেবিলিটিগুলোর ব্যাখ্যা আমরা হাইপার কনজুগেশন দিয়ে দিতে পারলাম। নেক্সট কি? স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের ক্ষেত্রে একটা কথা তোমাদের বলার আছে, সেটা হচ্ছে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কীভাবে হাইপার কনজুগেশন হয় তোমরা দেখলে, একটু আগেই দেখেছো হাইপার কনজুগেশন কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কীভাবে হয়, এবং এখানেও সেই একই কথা প্রযোজ্য। এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, এর সঙ্গে আর কোনো sp3 হাইব্রিডাইজড নেই, সুতরাং এখানে আলফা হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 0। বাট এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নে একটা তো মিথাইল গ্রুপে প্লাস আই এফেক্ট এই কার্বোক্যাটায়নকে কিছুটা স্টেবিলিটি দেবে, কিন্তু বেশি স্টেবিলিটি দেবে হাইপার কনজুগেশন। কারণ আমরা জানি যে হাইপার কনজুগেশন, রেজোন্যান্স এবং আই এফেক্ট এই তিনজনের ক্ষমতা যদি আমরা তুলনা করি, রেজোন্যান্স এফেক্ট সবথেকে শক্তিশালী বা মেসোমেরিক এফেক্ট, দেন হাইপার কনজুগেশন, দেন ইন্ডাকটিভ এফেক্ট। 1 ডিগ্রি কার্বোক্যাটায়নে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, সো এখানে আলফা হাইড্রোজেন আছে 3টে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে আলফা হাইড্রোজেন আছে 6টা, আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে আলফা হাইড্রোজেন আছে 9টা। তাহলে এটার রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে 10টা, এইটার রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে 7টা, এইটার রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে 4টে, আর এটার কোনো রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে না। যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে, অর্থাৎ আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি, অর্থাৎ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনের সংখ্যা যত বেশি, তার স্টেবিলিটি তত বেশি। সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেন মিথাইল কার্বোক্যাটায়ন। এই অর্ডারটা আমরা পেলাম। নেক্সট আমরা কি দেখব? স্টেবিলিটি অফ ফ্রি র্যাডিক্যালস। ফ্রি র্যাডিক্যালসের ক্ষেত্রে যে জিনিসটা তোমাদের জানতে হবে, ধরো আমি ইথাইল ফ্রি র্যাডিক্যালের কথা আমি যদি বলি, ইথাইল ফ্রি র্যাডিক্যাল, তাহলে এখানে ধরো একটুখানি দেখাই আমি ইথাইল ফ্রি র্যাডিক্যাল, একটুখানি দেখানো যাক যে কীভাবে ফ্রি র্যাডিক্যাল হাইপার কনজুগেশন করে। এখানে তোমাদের যে কথাটা মাথায় রাখতে হবে, কার্বন, হাইড্রোজেন, 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 CH2, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা পি অরবিটাল আছে, যে পি অরবিটালটার একটা ইলেকট্রন আছে। এবার এটার রেজোনেটিং স্ট্রাকচারগুলো কী হবে না, এই কার্বন হাইড্রোজেনের বন্ধনের হোমোলাইটিক ফিশন হলো। তাহলে ওই কার্বন হাইড্রোজেনের বন্ধনের হোমোলাইটিক ফিশন হওয়ার জন্য এই হাইড্রোজেনটায় মাথায় একটা ফ্রি ইলেকট্রন থাকলো, এই কার্বনটাতে যে ফ্রি ইলেকট্রনটা এলো সে পাশের কার্বনের ফ্রি ইলেকট্রনের সঙ্গে একটা ডাবল বন্ড তৈরি করলো। ঠিক একই রকমভাবে সেকেন্ড হাইড্রোজেনটাও একটা ফ্রি হাইড্রোজেন পাবে, মানে ফ্রি ইলেকট্রন পাবে, এরা বন্ড করে থাকবে এবং CH2 হবে। ঠিক একই রকমভাবে থার্ড হাইড্রোজেনটাও বন্ড করে থাকবে, এই ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে এবং এই তৈরি করবে। সুতরাং 3টে আলফা হাইড্রোজেন মানে 4টে স্ট্রাকচার পাওয়া যাবে। তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা দিয়েই আমরা ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারবো। এখানে হাইপার কনজুগেশন কেন হলো না, এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড অ্যান্ড দিস কার্বন ইজ sp2 হাইব্রিডাইজড। তাহলে ওর পি অরবিটাল আছে, ফলে ওর পি অরবিটালের সঙ্গে এই CH সিগমা বন্ধনের হাইপার কনজুগেশন হলো। এইখানে আলফা হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 0, এখানে আলফা হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 3, 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালে আলফা হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 6, আর 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালে আলফা হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 9। যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে স্টেবিলিটি যত বেশি হবে। সো এখানেও অর্ডারটা আমরা এটাই পাবো, এখানে অর্ডারটা আমরা এটাই পাবো। পরবর্তী পয়েন্ট গেলাম। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট মনে রাখতে হবে যে স্টেবিলিটি অফ কার্বো অ্যানায়ন ক্যান নট বি এক্সপ্লেন বাই হাইপার কনজুগেশন এফেক্ট। হাইপার কনজুগেশনে কার্বো অ্যানায়নের স্টেবিলিটি ব্যাখ্যা করা যায় না। আমরা জানি কার্বো অ্যানায়নের স্টেবিলিটি, ধরো CH3 মাইনাস গ্রেটার দ্যান 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন থেকে মিথাইল কার্বো অ্যানায়ন বেশি স্টেবল, তার থেকে 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন আরও কম স্টেবল, এবং সবার থেকে কম স্টেবল হচ্ছে 3 ডিগ্রি কার্বো অ্যানায়ন। অর্থাৎ কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি অর্ডার যা, কার্বো অ্যানায়নের স্টেবিলিটি অর্ডারটা ঠিক উল্টো। এটা কেন হলো? কেন আমরা হাইপার কনজুগেশন ব্যাখ্যা করতে পারবো না? কারণ আমরা জানি এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড আর এই কার্বনটাও sp3 হাইব্রিডাইজড। দুটো sp3 হাইব্রিডাইজড কার্বন পাশাপাশি থাকলে যেহেতু এর অক্টেট ফিল আপ আছে,
অক্টেট কমপ্লিট এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ওর কোনো পি অরবিটাল নেই, sp3 হাইব্রিডাইজড অরবিটাল, তার জন্য এই কোনোভাবেই হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করবে না। তাহলে এই পয়েন্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড পয়েন্ট টু বি রিমেম্বার্ড যে কার্বোঅ্যানোনের স্টেবিলিটি হাইপার কনজুগেশন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না। নেক্সট, হাইপার কনজুগেশন এফেক্ট বা এইচ এফেক্টের কিছু মোর এক্সাম্পল যেগুলো কম্পিটিটিভ এক্সামে আমাদের অর্ডারগুলো বের করতে দেয়, তার জন্য কিছু এক্সাম্পল আমরা চুজ করেছি। প্রথম হচ্ছে 1 নম্বর কম্পাউন্ডের কথা ভাবো। 1 নম্বর কম্পাউন্ডে আমরা যদি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দেখি, এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন দেখব। এখানে তোমার CH2 আছে মানে দুটো হাইড্রোজেন, এখানে CH2 মানে দুটো হাইড্রোজেন, অর্থাৎ এইখানে আলফা হাইড্রোজেন আছে মানে এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, কার্বোক্যাটায়নের পাশে কার্বনগুলো আলফা কার্বন। সো এখানে আলফা হাইড্রোজেন আছে 3 2 5 2 7টা। এখানে যে কার্বনটা, এখানে হাইড্রোজেন আছে দুটো আর এখানে হাইড্রোজেন আছে দুটো। সুতরাং এই যৌগটা 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালে এই কার্বোক্যাটায়নে আলফা হাইড্রোজেন গিভেন কম্পাউন্ডে আছে 4টে। আর এই কম্পাউন্ডটা আলফা কার্বন হচ্ছে এটা, এখানে আলফা হাইড্রোজেন আছে মাত্র একটা, আলফা হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1। তাহলে আলফা হাইড্রোজেন সংখ্যা যত কমবে স্টেবিলিটি তত কমবে। সো স্টেবিলিটি অর্ডার দিস গ্রেটার দ্যান দিস হবে। এরপরের কম্পাউন্ডে আমরা যাব, 4টি কম্পাউন্ড দিয়ে যদি স্টেবিলিটি অর্ডার বের করতে বলেছে, আমরা খুব ভালো করে দেখব যে এখানে যে কার্বনটা sp2 অর্থাৎ ফ্রি র্যাডিক্যাল, তার এই কার্বনে যে কার্বনটা sp2 হাইব্রিড অরবিটাল, তার পাশের কার্বনটাও sp2 হাইব্রিড অরবিটাল, এই কার্বনটাও sp2 অরবিটাল। তাহলে এখানে হাইপার কনজুগেশন হবে না, এইচ এফেক্ট নেই, এইচ এফেক্ট নেই। কি আছে? শুধুমাত্র রেজোন্যান্স আছে, রেজোন্যান্স হতে পারে। তাহলে প্লাস আর এফেক্ট আছে, এইচ এফেক্ট নেই। এই যৌগটার ক্ষেত্রে কী হবে? রেজোন্যান্সটা এখানে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার হবে। তাহলে অ্যারোটাকে চেঞ্জ করতে হবে, অ্যারোটা আমরা হাফ অ্যারো ইউজ করব। হাফ অ্যারো, এখানে যেমন হাফ অ্যারো দিয়েছি তেমন এখানে আমরা হাফ অ্যারো দেবো এটা। তাহলে এখানে রেজোন্যান্স এফেক্টও আছে এবং হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন দেখো এখানে আলফা হাইড্রোজেন আছে দুটো, তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে দুটো। এই কম্পাউন্ডের ক্ষেত্রে যেমনভাবে রেজোন্যান্স সম্ভব ঠিক তেমনভাবে এখানে এইটা আলফা কার্বন এবং এটা আলফা কার্বন, আর এটা sp2 বলে এটা হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করবে না। সুতরাং এখানে রেজোন্যান্স এফেক্ট আছে, তার সাথে আলফা হাইড্রোজেন আছে কটা? এই কার্বনে হাইড্রোজেন দুটো আছে, তাহলে 5টা। আর শেষ যৌগটাতে ফিনাইল ফ্রি র্যাডিক্যালে কোনো রেজোন্যান্স স্টেবিলিটি নেই, তাহলে আর এফেক্টও নেই আর হাইপার কনজুগেশনও নেই। তাহলে এটা স্টেবিলিটি সবথেকে কম, 4 নম্বর স্টেবিলিটি সবথেকে কম। 3 নম্বরটা দেখো আলফা হাইড্রোজেনের সংখ্যা সবথেকে বেশি। সুতরাং স্টেবিলিটি অর্ডার কী হবে? স্টেবিলিটি অর্ডার লজিক্যালি বোঝাই যাচ্ছে যে 3 নম্বরের স্টেবিলিটি সবথেকে বেশি হবে, তারপর হচ্ছে 2 নম্বরের স্টেবিলিটি হবে, তারপর হচ্ছে 1 নম্বরের স্টেবিলিটি হবে, আর সবার শেষে 4 নম্বরের স্টেবিলিটি হবে। বিকজ ওখানে পাই ইলেকট্রনগুলো লোকালাইজড, পাই ইলেকট্রনস আর লোকালাইজড, কোনোভাবেই রেজোন্যান্স বা হাইপার কনজুগেশন কোনো কিছুতেই অংশগ্রহণ করবে না। তাহলে এই হচ্ছে আমাদের স্টেবিলিটি অর্ডার। এই কোশ্চেনগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নিট, IIT, JEE মেন, অ্যাডভান্স সমস্ত পরীক্ষাতে এই ধরনের অর্ডারগুলো জানতে চাই। 4টে কম্পাউন্ডে তাদের অর্ডারগুলো উল্টোপাল্টা করে দেবে, সঠিক অর্ডারটাকে আমাদেরকে খুঁজতে হবে। পরে এক্সাম্পলে যাও। 3 নম্বর কম্পাউন্ডের ক্ষেত্রে যদি গিয়ে দেখি আমরা ফ্রি র্যাডিক্যাল স্টেবিলিটি দিয়েছে, দেখো এটা 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, এটাও 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, এটা 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, এটা 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। এইটা 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল হলেও এর একটা রেজোনেটিং স্ট্রাকচার আছে, মানে রেজোন্যান্স স্টেবিলিটি আছে প্লাস আর, অর্থাৎ রেজোন্যান্সের মাধ্যমে। এখানে দুদিক দিয়ে রেজোন্যান্স হতে পারে, এখান দিয়ে রেজোন্যান্স হতে পারে, এখান দিয়ে রেজোন্যান্স হতে পারে। তাহলে এখানে রেজোন্যান্স স্টেবিলিটি আছে এক্সট্রা, মোর রেজোন্যান্স স্টেবিলিটি, মোর রেজোন্যান্স স্টেবিলিটি। 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালে যেহেতু পাশে কার্বনটা sp2, তাহলে এখানে হাইপার কনজুগেশন হচ্ছে না। এখানে হাইপার কনজুগেশন হচ্ছিল, এখানে কিন্তু হাইপার কনজুগেশন হচ্ছিল, আলফা হাইড্রোজেন দুটো আছে। এখানে কোনো হাইপার কনজুগেশন হচ্ছে না,
তাহলে হাইপার কনজুগেশন হচ্ছে না। রেজোন্যান্স স্টেবিলিটি আছে, রেজোন্যান্স স্টেবিলিটি আছে, রেজোন্যান্স স্টেবিলিটি আছে। আর শেষ কম্পাউন্ডটা 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, তাতে তোমার আলফা হাইড্রোজেন আছে কত? এইটা একটা আলফা কার্বন, এটা আলফা, এটা আলফা, এটা আলফা, তাহলে মোট 7খানা। আমরা কি জানি? রেজোন্যান্স স্টেবিলিটি হাইপার কনজুগেশন থেকে বেশি দেন ইন্ডাকটিভ স্টেবিলিটি। এই যদি আমরা ভাবি তাহলে সব থেকে বেশি স্টেবল কী হবে? এখানে অনেক বেশি রেজোনেন্স স্ট্রাকচার আছে, তাহলে 2 নম্বরের স্টেবিলিটি সব থেকে বেশি হবে। স্টেবিলিটি অর্ডার যদি আমরা দেখি 2 নম্বরের স্টেবিলিটি অর্ডার সব থেকে বেশি হবে। দেন 1 নম্বরে রেজোনেন্সও আছে, হাইপার কনজুগেশনও আছে, তাহলে 1 নম্বরের স্টেবিলিটি অর্ডার হবে। দেন 3 নম্বরের ক্ষেত্রে রেজোনেন্স আছে, হাইপার কনজুগেশন নেই, তাহলে 3 নম্বরের স্টেবিলিটি হবে। আর 4 নম্বরটা শুধুমাত্র হাইপার কনজুগেটিভ স্টেবিলিটি আছে, কোনো রেজোনেন্স স্টেবিলিটি নেই, সুতরাং 4 নম্বর সবার শেষে হবে। তাহলে 2, 1, 3, 4 এইটা আমরা এখানে দেখতে পেলাম। এর পরের এক্সাম্পলে আমরা যাব, যে এখানে আমরা 4 রকমের আবার ফ্রি র্যাডিক্যাল নিয়েছি। প্রথমটা অ্যালাইলিক ফ্রি র্যাডিক্যাল, এখানে রেজোনেন্স স্টেবিলিটি আছে, এটা 1 ডিগ্রি বাট অ্যালাইলিক, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, আর এটাও 2 ডিগ্রি। এই যে অর্ডারটা আমরা দেখব সেখানে খেয়াল করো, প্রথমটার 1 ডিগ্রি রেজোনেন্স স্টেবিলিটি আছে, তাহলে প্রথম কম্পাউন্ডের রেজোনেন্স স্টেবিলিটি আছে, কোনো হাইপার কনজুগেশন নেই, রেজোনেন্স আছে বাট হাইপার কনজুগেশন নীল। সেকেন্ড কম্পাউন্ডের রেজোনেন্স স্টেবিলিটি আছে এবং হাইপার কনজুগেশন আছে, আলফা হাইড্রোজেন 3টে আছে, তাহলে রেজোনেন্স স্টেবিলিটি আছে এবং আলফা হাইড্রোজেন 3টে আছে। থার্ড কম্পাউন্ডের ক্ষেত্রে রেজোনেন্স স্টেবিলিটি আছে এবং আলফা হাইড্রোজেন, এদিকে আলফা, এটা আলফা, তাহলে আলফা হাইড্রোজেন 5টা আছে, রেজোনেন্স স্টেবিলিটি আছে এবং আলফা হাইড্রোজেন 5টা আছে, অর্থাৎ 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। আর এটা 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, এটার কোনো রেজোনেন্স স্টেবিলিটি নেই, প্লাস আর এফেক্ট নেই, বাট আলফা হাইড্রোজেন আছে 6টা, এখানে এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, আলফা হাইড্রোজেন 6টা আছে। তাহলে আমাদেরকে যদি স্টেবিলিটি অর্ডার বের করতে বলা হয়, রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি যেটা পাচ্ছে সেটা সবথেকে বেশি স্টেবল, তাহলে আমরা কি দেখব? 3 নম্বরটা 3 ডিগ্রি রেজোনেন্স স্টেবিলিটি আছে এবং আলফা হাইড্রোজেন 5টা আছে, সুতরাং 3 নম্বরের স্টেবিলিটি সবথেকে বেশি, গুলিয়ে ফেলবে না। তারপর 2 নম্বরে রেজোনেন্স স্টেবিলিটিও আছে, আলফা হাইড্রোজেন 3টে আছে, সুতরাং 2 নম্বরের রেজোনেন্স স্টেবিলিটি মানে স্টেবিলিটি সবথেকে বেশি। তারপর 1 নম্বরের ক্ষেত্রে রেজোনেন্স আছে, হাইপার কনজুগেশন নেই, আর 4 নম্বরের ক্ষেত্রে কোনো রেজোনেন্স নেই, শুধুমাত্র হাইপার কনজুগেশন আছে, সুতরাং এই অর্ডারটা আমরা দেখব, স্টেবিলিটি অর্ডার এইটা গিয়ে দাঁড়াবে। এরপর আমরা চলে আসবো অ্যালকিনের স্টেবিলিটি। আচ্ছা, বিউট 1 এবং বিউট 2 এরা হচ্ছে আইসোমার, বিউট 1 বিউট 2। এই বিউট 1 বিউট 2 মধ্যে কে বেশি স্টেবল? খুব ঝটপট করে একটু ভাবনা চিন্তা করে নাও। এই কম্পাউন্ডটাতে এরা দুজন sp2 হাইব্রিডাইজড, তাহলে এটা sp2 হাইব্রিডাইজড। এবার পাশের যে দুটো sp3 আছে, তাহলে এটা আলফা, এটা বিটা। বিটা হাইড্রোজেনকে নিয়ে ভেবে লাভ নেই, এখানে আলফা হাইড্রোজেন থাকছে মাত্র 2টো, বাট এখানে এটাও আলফা, এটাও আলফা, কার্যকরী গ্রুপের পাশের কার্বনগুলো, এখানে আলফা হাইড্রোজেন থাকছে 6টা। তাহলে যেখানে আলফা হাইড্রোজেন বেশি, অর্থাৎ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বেশি, তার স্টেবিলিটি বেশি, সুতরাং বিউট 2 এর স্টেবিলিটি বিউট 1 এর থেকে বেশি। এবার বিউট 2 এর মধ্যে দুটো আইসোমার আছে, একটা সিস বিউট 2 আর একটা ট্রান্স বিউট 2। সিস বিউট 2 আবার বিউট 2 এর দুটো আইসোমার আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। এই আইসোমারগুলোর মধ্যে একটা সিস বিউট 2, একটা ট্রান্স বিউট 2। সিস কেন না, দুটো বড় বড় CH3 গ্রুপ, এই যে CH3 গ্রুপটা আছে আর এই যে CH3 গ্রুপটা আছে, এরা দুজন একই দিকে আছে, ডাবল বন্ডে একই দিকে আছে। আর এটা ট্রান্স কেন না, দুটো CH3 গ্রুপ বা দুটো হাইড্রোজেন দ্বিবন্ধনে অপোজিট পজিশনে আছে। এখন বাল্কি গ্রুপগুলো যারা sp3 হাইব্রিডাইজ, তারা তো স্পেসে একটা জায়গা দখল করবে। যদি মডেল থাকতো তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম, মডেল করে দেখানো যায় যে এই দুটো হাইড্রোজেন, স্পেসিফিক্যালি এই দুটো হাইড্রোজেন এত কাছাকাছি চলে আসে যে এদের মধ্যে খুব তীব্র স্টেরিক হিন্ড্রেন্স কাজ করে। স্টেরিক হিন্ড্রেন্স কি? স্থান অভাবজনিত প্রভাব, অর্থাৎ স্থানের অভাব, কাছাকাছি চলে এসেছে। স্থানের অভাব মানে কাছাকাছি চলে এসেছে, দুজনের এ ওকে বিকর্ষণ করে সরিয়ে দিতে চাইছে, ও থাকতে চাইছে, আবার এই হাইড্রোজেনটা এ চাইছে একে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিতে, এ চাইছে একে বিকর্ষণ করে একে দূরে সরিয়ে দিতে। ফলে স্থানে অভাব আছে বা স্থানে অভাবজনিত একটা পীড়ন, একটা স্ট্রেস মলিকিউলটার মধ্যে কাজ করছে। সিস বিউট 2 স্টেবিলিটি কম। ট্রান্স বিউট 2 ওই রকম কোনো সমস্যা নেই, কারণ ওরা পুরো অপোজিট সাইডে আছে, দুটো বড় বড় গ্রুপ। সুতরাং ট্রান্স বিউট 2 স্টেবিলিটি সিস বিউট 2 থেকে অনেক অনেক বেশি।
আমরা ফাইনালি আরও একটা দুটো এক্সাম্পল দেবো যে শুধুমাত্র কার্বন কম্পাউন্ডের ক্ষেত্রেই যে হাইপার কনজুগেশন হয় তার কোনো মানে নেই, অন্য কম্পাউন্ডের ক্ষেত্রে হয়। যেমন ধরো নাইট্রোমিথেনের ক্ষেত্রেও আমরা দেখব যে এখানেও হাইপার কনজুগেশন হয়। নাইট্রোজেনটা প্লাস, এটা মাইনাস। দেখো এই নাইট্রোজেনটা এখানে sp2 হাইব্রিডাইজড, এই কার্বনটা এখানে sp3 হাইব্রিডাইজড, সুতরাং এখানে সিগমা বন্ডের সঙ্গে সিগমা পাই কনজুগেশন হবে। এবং এখানেও আমরা দেখব যে এইটা H প্লাস ডাবল বন্ড, এখানে এটা পড়বে, এটা এখানে উঠবে অবভিয়াসলি, ডাবল বন্ড N O মাইনাস, এটা প্লাস, এটা H। একই রকমভাবে এর আরও দুটো রেজোনেন্স স্ট্রাকচার আঁকা সম্ভব হবে। একবার এই Hটা প্লাস হবে, এই বন্ড থাকবে, ডাবল বন্ড N O মাইনাস নাইট্রোজেনটা প্লাস। একই রকমভাবে এর আরও একটা গঠন আমরা পাবো, এই H'ের সঙ্গে বন্ড আছে, এই H'ের সঙ্গে বন্ড আছে, এই Hটা প্লাস, O মাইনাস এটা প্লাস। তাহলে এটার হাইপার কনজুগেট স্ট্রাকচার কী হবে? এটা হাইপার কনজুগেট স্ট্রাকচার কী হবে? এটা পার্সেল বন্ড, এটা মাইনাস, অক্সিজেনটা ডেল মাইনাস, কার্বনটা সবসময়, এই নাইট্রোজেনটা সবসময় প্লাস থাকছে, আর হাইড্রোজেনগুলো সব ডেল প্লাস। তাহলে এটা হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড। এবং এটার ক্ষেত্রে দেখা যায় যে নাইট্রোমিথেনে শুধুমাত্র নাইট্রো গ্রুপ থাকলে তার ডাইপোল মোমেন্টের ভ্যালু যা এক্সপেক্টেড, ডাইপোল মোমেন্ট ভ্যালু is much more than expected. কেন না, মিউ ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ই ইন্টু ডি, ডিস্টেন্স। যদি হাইপার কনজুগেশন না হতো তাহলে চার্জের মধ্যে ডিস্টেন্স মাত্র এইটুকু থাকতো, এইটুকু চার্জের মধ্যে ডিস্টেন্স থাকতো। হাইপার কনজুগেশনের ফলে এই যে প্লাস মাইনাসের মধ্যে একটা বড় ডিস্টেন্স তৈরি হলো, এবং যত ডিস্টেন্স বাড়বে তত ডাইপোল মোমেন্টের ভ্যালু বাড়বে। তার জন্য আমরা দেখলাম যে এই কম্পাউন্ডটাতে, নাইট্রোমিথেন কম্পাউন্ডের ডাইপোল মোমেন্টের ভ্যালু এক্সপেক্টেড ভ্যালুর থেকে অনেক বেশি। আর লাস্ট আমরা একটা এক্সাম্পল নেব, ক্লাসিক্যাল একটা এক্সাম্পল নেব। এতক্ষণ ধরে আমরা CH সিগমা বন্ধনে হাইপার কনজুগেশন দেখেছি, CC সিগমা বন্ড ইন হাইপার কনজুগেশন ইন H এফেক্ট। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, CC সিগমা বন্ড H এফেক্টে কখন অংশগ্রহণ করে। আচ্ছা, আমরা এই কনফরমেশন মানে এই ট্রান্সফরমেশনটা দেখে থাকি যে 4 ডিগ্রি এই সাইক্লোবিউটাইল কার্বোক্যাটায়ন এ কিন্তু রিং কন্ট্রাকশন করে কি করে, রিং কন্ট্রাকশন করে সাইক্লোপ্রোপাইল কার্বোক্যাটায়ন তৈরি করে। ঠিক আছে, ধরো এ গিয়ে এখানে ঢুকলো এবং এরকম একটা গঠন তৈরি হলো, এই কার্বোক্যাটায়ন তৈরি হলো। এখন আমরা তো জানি 4 মেম্বার রিং একটা 3 মেম্বার রিং লেস স্টেবল, তাহলে এই কার্বোক্যাটায়ন তৈরি হলো কেন, বা এই ট্রান্সফরমেশনটা হলোই বা কেন? এই ট্রান্সফরমেশনটা হওয়ার পেছনে কারণটা হচ্ছে যে এখানে এই কার্বন মানে এই যে কার্বনের সঙ্গে এই যে কার্বনের যে বন্ডগুলো আছে, এই কার্বন বন্ডের হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করা। এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড, এখানে একটা হাইড্রোজেন আছে, এটা কিভাবে হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করে? দেখো এই কার্বনটা, এই যে কার্বন সিগমা বন্ডটা আছে, এটা অনেকটা অরবিটাল পিকচারটা এরকম, যে এ একটা sp3 হাইব্রিডাইজড, সরি, এই কার্বন এসব sp3 হাইব্রিডাইজড, আর এ একটা পি অরবিটাল খালি আছে যেহেতু প্লাস CH2। এইবার এই বন্ড করবে কি, কোনো একটা বিশেষ কন্ডিশনে এসে এর সঙ্গে ওভারল্যাপিং করবে, দিয়ে সিগমা পাই কনজুগেশন হবে, সিগমা পাই কনজুগেশন, হাইপার কনজুগেশন। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? কেন এই কার্বোক্যাটায়নটা
এক্সেপশনাল স্টেবল। এই কার্বোক্যাটায়নটা এক্সেপশনাল স্টেবল কারণ হচ্ছে এই বন্ডটা এখানে আসতে পারে, তাহলে এর গঠন কেমন হতে পারে, এটা প্লাস। অন্য কার্বন অন্য বন্ডটাও যেতে পারে, তাহলে এই মানে সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়নে এই কম্পাউন্ডটার রেজোন্যান্স স্টেবিলিটি বা হাইপার কনজুগেটেড স্টেবিলিটি খুব হাই বলে এই কার্বোক্যাটায়নটা কিন্তু এক্সেপশনাল স্টেবল। এখানে কার্বন কার্বন সিগমা বন্ড হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করলো। তাহলে হাইপার কনজুগেশনের পুরো ব্যাপারটা, অর্থাৎ কখন হাইপার কনজুগেশন কীভাবে সংগঠিত হয় এবং হাইপার কনজুগেশনের মাধ্যমে কীভাবে অনুস্থায়িত্ব আমরা ব্যাখ্যা করতে পারি সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হলো। আশা করছি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে যে কীভাবে কোথায় তোমাদের প্রবলেমটা হচ্ছে। আমি পরের ভিডিওতে সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করবো। এই বন্ডগুলো কিন্তু sp3 হাইব্রিডাইজড বন্ড, এটা sp3 হাইব্রিডাইজড, এটাও sp3 হাইব্রিডাইজড বন্ড। ঠিক আছে, আমি রেকটিফাই করার চেষ্টা করব। পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আসবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের কাজে লাগবে, তাহলেই আমার প্রচেষ্টাটা সফলতা অর্জন করবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।